বড় সমস্যা আছে, সেখানে আপনার 50% না 60-70% পর্যন্ত পুরুষ গাছ হয়ে যায়, যার কারণে পুরুষ গাছ হওয়ার পরে আপনার আর কোনো কিছুই করা থাকে না। যাই হোক, আমি চেষ্টা করব আপনারাও যারা দেখছেন ভিডিওটা, আপনারা বাস্তবে এসে দেখবেন কোথাও প্রয়োজনে যে এই বিষয়টা করা যায় কি। দূরে ও কাছের যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছে তাদেরকে সবাইকে জানাই আন্তরিক আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে আবার সেই পেঁপে বাগানে নাবিউল ভাই পেঁপে বাগানে আসছি, টুনিপাড়া বড়াইগ্রাম নাটোর। এটা আসলে এখানে আসার কিছু কারণ আছে। আমার যারা খুব সহযোগিতা করে, আমার মানুষ গড়ার কারিগর, আমার স্যার, ইনার কাছে আসলে আমার অনেক কিছু শেখার আছে। তারপরেও আমি সেই জন্য এখানে আসছি যে একটা সরজমিনে কোনো কিছু দেখাবো। স্যারেরা যেহেতু স্কুলে শিক্ষকতা করে, সব সময় জমিতে সময় দিতে পারে না, আর গ্রামের এলাকার মানুষের বিশেষ করে অনেক জমি জমা পড়ে থাকে। এগুলো আসলে চাষ না করলে আসলে জমিগুলো তো অনেক অনেক সময় আবাদবিহীন পড়ে থাকে। আর সব সময় পেঁপে চাষটা করলে এই জমিতে সবসময় সময় দেওয়া লাগে না, সেই জন্য স্যার পেঁপে চাষ করার জন্য অনেক আগ্রহী। সেই জন্য স্যারকে আমি একটা জমিতে আনছি, নাবিউল ভাইয়ের জমিতে। এখন স্যারের সঙ্গে আমি দেখে স্যার যদি পছন্দ হয় কি বলে শুনি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি যেহেতু পেঁপে চাষ করতে চাচ্ছেন, আপনি পেঁপেটা দেখতেছেন, এই গাছটা কেমন, কি আপনি কিরকম ভালো লাগছে, এটা চাষ করা যায় কিনা সে বিষয়ে একটু বলেন আপনি। আসলে আমি এই বাগানে এসে অনেকটা মুগ্ধ যে আসলে এত সুন্দর একটা জায়গাতে আমরা আসছি, এবং এখানে যে এত সুন্দর আবাদ হয়েছে, মানে আসলে লাভ কতটা হবে না হবে সেটা তো ভাগ্যের ব্যাপার, কতটা ফল হবে। তবে আসি অনেকটা আমাদের ভালো লাগছে যে আসলে এই আবাদটা করা যায়। যেহেতু আমরা শিক্ষকতা করি, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমার বাড়ি লালপুর থানায় কুচিপুকুর গ্রামে। আমার কিছু জায়গা জমি আছে হালকা পাতলা, তা আমরা তো সবসময় জমিতে শ্রম দিতে পারিনি। তেমন একটা দীর্ঘমেয়াদী ফসল যেটা একবার করলে নাকি 2 বছর 3 বছর খাওয়া যায়। তা আমরা আসলে এই জন্যেই দেখে আমার খুব ভালো লাগছে, এবং আমরা আশা করতে যে সামনে দিয়ে করার চেষ্টা করবো আর কি। স্যার, তারপরেও আপনি বলতেছি যে আগামী দিনে মানে যারা ইতিপূর্বে যারা পেঁপে চাষ করতো, বিশেষ করে প্রত্যেকটা গাছে ওর মধ্যে মদ্দা হতো, মানে পুরুষ গাছ বেশি হতো। কিন্তু আপনি এখানে দেখছেন যে এখানে এটা যে প্রত্যেকটা গাছ মেয়ে গাছ, এটা দেখে কেমন লাগছে স্যার? এটা তো আসলে খুবই ভালো ব্যাপার, যেহেতু আমরা দেখছি যে ওই 0.5%-এর বেশি গাছে পুরুষ গাছ হয়ে যেত, এবং আসলে পেঁপে একটা 1 বিঘা জমি যদি লাগানো যেত তাহলে 10 কাঠা জমির হয়তো বা ফসল পাওয়া যেত। আর 10 কাঠারই পুরুষ গাছ হলে আসলে আর তখন আর আমাদের ওই জমিতে আসলে লাভজনক কোনো কিছু পাওয়া যায় না। তো এখানে এসে দেখছি যে একটা শুধু পুরুষ গাছ হয়েছে, এখানে মোটামুটি মনে হয় বিঘাখানেকের মতো জমি হবে। আমার আরেকটা আইডিয়া, টাকাটা কম ভাড়া যাই হোক, তা আমরা শুধু একটা গাছ পুরুষ দেখছি, আর বাদ সবই মেয়া গাছ, যেগুলো সবই পিপি ধরে আছে। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় আরেক স্যার আসছে, উনি কলেজের প্রফেসরকে, যেহেতু উনি একটা মানুষ গড়ার অত্যন্ত একটা ছোট মানুষ। শিক্ষকতা করা যারা স্যার মানুষ, তাদের কাছে যত বড়ই তার ছাত্র বড় হোক, সে ছোটই থাকে। আসলে আপনারা যে এখানে আসছেন, আপনারা অনেকে আগ্রহী পেঁপে চাষ করবেন। আপনারা যে আমি এখানে মানে ডাইকে আনার মূল কারণ হচ্ছে, এটা আপনি যখন চোখে দেখবেন তখন এটার বিষয়ে আপনি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি সেই জন্য আপনি এখানে এসে কি দেখলেন সেই বিষয়ে আপনি নাম ঠিকানা পরিচয়টা দিবেন, একটু বলবেন। আমার যারা পেঁপের যারা চাষ করতে চায়, যারা ভিডিওগুলো আমার দেখে, তারা যেন একটু উপকার পায় সেই বিষয়ে আপনি একটু বলেন। জি জি, আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম। আমি প্রভাষক, মঞ্জিলপুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়, লালপুর, নাটোর। তা আমি মূলত আসছি, আমার বাড়ি লালপুর থানাতেই, আঙ্গারিপাড়া গ্রামের নাম। আমাদের বিভিন্ন রকম আবাদ আছে, কিন্তু এই পর্যায়ে এসে দেখছি মূলত বাংলাদেশের এই জলবায়ুর প্রেক্ষাপটে এবং লেবারদের যেভাবে মজুরি বাড়ছে, কামের সময় অর্থাৎ কাজ করার যে সময়, এ সময়টা অনেক কমে গেছে। সকাল 7টা বা 8টার থেকে সর্বোচ্চ 1টা পর্যন্ত কাজ করে। এই কাজ করার জন্যে আমরা বিভিন্ন রকম আবাদ করছি। এই আবাদ করে একের পর এক আমরা কিন্তু মার খাচ্ছি। আমার জমিতে আপনার প্রায় 20 বিঘা আমের বাগান আছে। এই আমের বাগান আমরা আশানুরূপ বিক্রি করতে পারছি না। হতাশ, অন্যান্য আবাদ করতে গিয়ে লেবার কস্ট আমরা ঠিকমতো উঠাতে পারছি না। যার কারণে চিন্তা করলাম যে এমন কিছু আবাদ করা দরকার যেখানে এই লেবার কস্টটাও যেন আমরা উঠায়ে লাভ করতে পারি। যার কারণে আমি একটু চিন্তা করলাম যে দেখি একটু খোঁজ নিই, আপনাদের খোঁজ পেয়েছি, এই নাবিউল ভাইয়ের বাগানে আসছি। এসে আসলে আমার একটা খুবই জিনিস ভালো লাগছে, যেটা
আমি ইতিপূর্বেও ঈশ্বরদী পিপি বাদশাহ ওর কথা শুনছেন, ওর বাগান আমি পরিদর্শন করছি, ওর বাগানটাও বেশ ভালো। ও তো অনেক বিঘা বাগান, মানে 1-150 বিঘার উপরে পিপে বাদশার বাগান ওটা ছিল। সেই সময় প্রযুক্তি কিন্তু এতটা আধুনিক ছিল না। তো এইবারে এই পেঁপে হয়তো বা আরো বেশি হওয়া সম্ভব ছিল। আপনারা জানেন প্রচন্ড খরার কারণে, এই বৃষ্টি পাত তেমন না হওয়ার কারণে হয়তো বা একটু দুর্বল আছে। তারপরেও মার্শাল্লাহ আমি এর মধ্যে নাবিল ভাইয়ের কাছ থেকে যেভাবে খোঁজ নিলাম বা জানতে পারলাম যে এই সময়ের মধ্যেও অনেক টাকার পেঁপে সে বিক্রি করতে পারছে। এখন আমি আসলে ব্যক্তিগতভাবে উদ্বুদ্ধ যে এই আবাদটা করা যায়, এবং আমি চেষ্টা করব যে প্রথম পর্যায়ে হয়তো বেশি না করি, 1 বিঘা বা 2 বিঘা আবাদ করলাম, করে এখানে অবশ্যই রেজাল্ট আসা সম্ভব যদি শ্রম সঠিকভাবে দেওয়া যায়। আর আমরা যেহেতু শিক্ষকতা করি, আমরা সময় কিন্তু ব্যাপকভাবে পারবো না এই মাঠে থাকতে, যার কারণে একটা আবাদ করি। এই মাটি থেকে যদি আমরা কৃষকদের উন্নয়ন না করতে পারি, দেশ অগ্রসর হওয়া সম্ভব নয়। আজকে বিভিন্ন জায়গায় যে সমস্যা, আমাদের অঞ্চলে কিন্তু পানি ওঠে না, যে সময় পানি দেওয়া দরকার স্যালো মেশিন দিয়ে পানি ওঠানো যায় না, এতই কষ্ট। তারপরে বিদ্যুৎ ব্যবস্থার এতই খারাপ, মনে করেন ওই লাইন বাড়ি থেকে নিলেও আমাদের ঝামেলার মধ্যে পড়তে হয়। তো বাংলাদেশ সরকার যদি একটু চিন্তা ভাবনা করতো, আমার কাছে এটা মনে হয়েছে, এই বাংলাদেশ সরকার যদি মনে করতো যে না আমরা করব, প্রত্যেকটা জায়গায় সেচ প্রকল্পের ব্যবস্থা করব, মাঠে প্রত্যেকটা মাঠে যদি এই সেচ প্রকল্পের মধ্যে আনা যায়, বৃষ্টি যেহেতু এখন আগের মতো হয় না, তাহলে আমরা কৃষকরা অনেক উপকৃত হব বলে মনে করি। স্যার, আপনাকে আমার মানে আপনার কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে। আপনার কথাবার্তা শুনে আমার খুবই ভালো লাগলো। আপনি যে পরামর্শটা আমাকে দিলেন এবং দেশবাসীর জন্য যে কথাটা বললেন, এগুলা কিন্তু সবাই বলে না। আপনি আমার ধন্যবাদ দিয়ে আমি কাছে ছোট বলতে চাচ্ছি না, যেহেতু নাবিল ভাই বাগানটা করছে, নাবিল ভাইয়ের কাছ থেকে কিছু কথাবার্তা শুনতে চাই, দেখি নাবিল ভাই কি বলে। জি জি জি। ভাজান কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। এর আগেও আমি আপনার বাগানে আসছিলাম। পেঁপে চাষ সবাই করে ভাই, হ্যাঁ, কিন্তু এরকম মানসম্মত মানে একটা যত্ন সহকারে যে এরকম একটা বাগান করা, এটা কিন্তু অনেক টাফ ব্যাপার। আপনার কাছ থেকে যারা বিভিন্ন রকমের বই পুস্তক থেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এগুলি কিন্তু আসলে মানে ওরা খালি শেখানো জিনিস, ওটা কিন্তু বাস্তবতা কিছু জানে না। আপনি যে এখানে নিজস্বভাবে এটা তৈরি করে দেখাচ্ছেন আমাদের, এত সুন্দর একটা রেজাল্ট, এটা কিন্তু আসলে খুবই পরিশ্রমের ব্যাপার স্যাপার এবং ভাগ্যেরও ব্যাপার স্যাপার। সঠিক জাত এগুলোর প্রয়োজন আছে। আপনি যেহেতু এটার সাথে অনেক দিন ধরে আপনি জড়িত, আরও অনেক পেঁপে চাষি আছে যারা পেঁপে আপনি দেখে চাষ করতে চায়, সেই জন্য আমি বলতেছি আপনি আমার দর্শক সম্বন্ধে যারা, আপনি ভিডিও এর আগে আমি একটা ছাড়ছিলাম, আল্লাহর হ্যাঁ, রহমতে আমার কৃষি মন্ত্রণালয় থেকে অনেকবার ফোন দিছে এই বীজের জন্য, যে এটা কোথায় থেকে কিভাবে আসছে সেই বিষয়ে আপনি একটু বলেন, আমার যারা এটা করে শুনতে চায় কি বলে। ভাই আমি পেঁপে চাষ 10-12 বছর আগে থেকে পেঁপে চাষ করতেছি। প্রত্যেক বছর আমি লোকাল যে পেঁপের জাতটা ওটা চাষ করি। এই বছরই এই লাল তেরের বাবু জাতটা চাষ করছি, এবং মাশাল্লাহ মনে হচ্ছে যে এই জাতটা ভালো। আসলে কোনো আবাদি যে করলেই হবে এরকম কিছু না, যত্ন সহকারে করলে অনেক কিছুই সফলতা আসে। আর লাল তেরে পেঁপে জাতটা একটা দিক ভালো, এটা এই জাতটা কোনো মানে অন্যান্য যেমন রেড লেডি, তারপরে যে রেড কুইন, ফার্স্ট লেডি, ওইগুলা যেমন হচ্ছে এই ভাইরাসের সংখ্যাটা বেশি হয়, এই পেঁপেটাতে এই ভাইরাসের সংখ্যাটা নাই। এবং একটু হালকা স্প্রে দিলে এগুলি করলেই গাছটা ঠিক থাকে এবং সুস্থ সবল থাকে। আর পেঁপের আবাদ অনেক লাভজনক আবাদ, যেহেতু পেঁপের আবাদে অন্যান্য আবাদের মতো এত খরচ নেই, লেবার খরচ কম থাকে। আর পেঁপের আবাদ এটা তো ফসল সবজি হিসাবে ব্যবহার করা যায়, আবার পাকা হিসাবে করা যায়। আমার দেখা যাচ্ছে যে আমার সবজির দামটা কমে গেছে, আমি যদি ওটা রেখে দিই তাহলে ওটা পাকা হিসাবে আমি ফল হিসাবে বিক্রি করতে পারবো। তাতে দেখা যাচ্ছে যে বেনিফিট হলো, বাজার মূল্য কম, আমি হারভেস্ট করলাম না, আমি ওটা দেখা যাচ্ছে যে 15 দিন কি 1 সপ্তাহ পর কি 1 মাস পর আমি হারভেস্ট করতে পারবো। অন্যান্য ফসলে এটা সম্ভব হয় না সবজির আবাদে, এজন্য কৃষক অনেক দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। তো যাদের কৃষি আবাদের সঙ্গে জড়িত আছে, আসলে সবাই যে পেঁপের আবাদ করতে হবে এমন কিছু না। দেখা যাচ্ছে যে সবজির আবাদ হিসাবে অন্যান্য সবজির পাশাপাশি সবাই যদি সব রকমের মিশ্র এইভাবে পেঁপে চাষ, অন্যান্য সবজি এইভাবে যদি করে তাহলে লাভবান হবে। সবাই যদি আমরা মনে করি যে না পেঁপেতে লাভবান, সবাই আমরা পেঁপে করি,
তাহলে দেখা যাচ্ছে যে এগুলা হচ্ছে চাহিদার উপরে নির্ভর করে। চাহিদা দেখা যাচ্ছে যদি বাজার মূল্যটা তখন কমে যায়। তো পেঁপে চাষ একটা লাভজনক আবাদ। আর লাল তীরের বাবু এই জাতটা আমি যেহেতু লোকাল জাত করছি, আর এই লাল তীরের বাবু জাতটা এবারে আমি করছি, তো মাশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক ভাই, আপনি যেহেতু কথাবার্তা বললেন, আর এই বিষয়ে যেহেতু আমাদের প্রতিনিধি আছে, যেহেতু লালতির কোম্পানি আমাদের এলাকায় যারা বিভিন্ন মাঠ পর্যায়ে চাকরি করে, বিভিন্ন ডেভেলপের জন্য চাকরি বাকরি করে, এগুলো আমাদের কিভাবে কিভাবে সহযোগিতা করতে, সেই জন্য তারপরে আমরা দেখি আমাদের অফিসার আছে, অফিসার কি বলে এটাও আপনাদের কাছ থেকে একটু শোনার বিষয় আছে। আর প্রত্যেকটা জিনিস সম্বন্ধে জানতে হলে যে যে বিষয়ে সবসময় অভিজ্ঞ, যে বিষয়ে বেশি কাজ করে সেটার সম্বন্ধে ভালো জানে। তাহলে আমি আমার উমর ফারুক ভাই আছে, ওনার সঙ্গে একটু কথাবার্তা বলে দেখেন কি বলে। 288টা গাছ, 55,000 ভাগ হলো 288, পার গাছে প্রায় 190 টাকা করে শুধু খরচ পড়ছে। আরো আনুষঙ্গিক এখন টুকটাক খরচ পড়তেছে, তো ওভারঅলে দেখা যাবে যে প্রায় 300 টাকা 350 টাকার মতো খরচ হয়ে যাবে। তো এখানে যদি মানে মহিলা গাছের চাইতে পুরুষ সংখ্যা বেশি হয়, তখন ক্ষতির সম্মুখীন বেশি হবে। এই জন্য লালতির সিড কর্তৃক বাজারজাতকৃত লালতিরের একমাত্র দেশীয় উদ্ভাবন হাইব্রিড জাতের পেঁপে লালতিরের বাবু, যেটা আমাদের দেশীয় প্রোডাকশন। এছাড়া আদার্স বিভিন্ন কোম্পানি মার্কেট করে, হয়তো আপনারা জানেন যে টপ লেডি, ফার্স্ট লেডি, রেড লেডি, অনেক পেপার জাত আছে, রেড কুইন, যেগুলো আপনার ম্যাক্সিমাম বিদেশ থেকে ইম্পোর্ট করা। আর আমাদের এই জাতটা লালতির সিড কর্তৃক নিজস্ব উদ্ভাবন একটা জাত, এবং এটা আমরা প্রায় দীর্ঘদিন হলে বাজারজাত করে আসতেছি, এবং এটা অনেক সুনামের সহিত বাজারজাত হচ্ছে। হয়তো আপনারা বিভিন্ন দিকে জানতে পারতেছেন যে লালতির বাবু জাতটা এখন ভালো হচ্ছে। আর পেঁপে এমন একটা ফসল যার ম্যাক্সিমাম গাছে ভাইরাস আসে, আর একবার যদি ভাইরাস হয় তো আপনার এটা যদি পুরুষ হয় সেখানে একটা ঝুঁকি থাকে, আবার যদি ভাইরাস হয়ে গাছ নষ্ট হয়ে যায় সেখানে একটা ঝুঁকি থাকে। এই জন্য অবশ্যই মানে জেনে শুনে বুঝে তারপরে এই জাতগুলো চাষ করতে হবে। তো এখন পর্যন্ত আপনার নাবিল ভাইয়ের সাথে আমাদের ডিলার সুরজ ভাই উনি কথা বললো, আপনারাও সরজমিনে দেখলেন, আপনারাও কথা বললেন। তো জাতটা দেখে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, এটা কি চাষবাস করা যাবে কিনা? যাবে। এটা আমি যেটা বললাম, এটা কাঁচা অবস্থায় সবজি হিসেবে হারভেস্ট করা যাবে, এবং পাকা অবস্থায় ফল হিসেবে হারভেস্ট করা যাবে। তো এই জাতটা আমাদের লালতির সিড কর্তৃক বাজারজাত হয়ে আসছে, এবং আমরা লালতির যেসব প্রতিনিধি আছি আমাদের মাধ্যমে বীজগুলো বিভিন্ন নার্সারিতে যাচ্ছে, অথবা কৃষক সরাসরি নিয়ে সেটা চারা তৈরি করতেছে। এভাবেই আসলে বাজারজাত হয়ে আসতেছে। তো আপনারা চারা নিলে চারাও নিতে পারবেন, এবং যদি মনে করেন যে বীজ নেবেন সরাসরি বীজও নিতে পারবেন। তবে কথা একটাই, জমি নির্বাচন করতে হবে, যেটা অলরেডি নাবিল ভাই বলছে। পেঁপে চাষের ক্ষেত্রে জমিটা সঠিকভাবে নির্বাচন করতে হবে, জমিতে সঠিকভাবে সেচের ব্যবস্থা আছে কিনা সেটা দেখতে হবে, আবার জলাবদ্ধতা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওভারঅল সবকিছু ফলো আপে রেখে তারপরে পেঁপে চাষটা করতে হবে। মানে আচমকা ইউটিউবে দেখলেন, ফেসবুকে দেখলেন, আদার্স বিভিন্ন কন্টেন্টে দেখলেন যে খালি লাভে আর লাভ, লাভে লাভ, এরকম করে কোনো কিছু চাষ করা যাবে না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, আপনারা জেনে শুনে বুঝে তারপরে চাষ করবেন। এটুকুই ছিল আমার মোটামুটি বক্তব্য। আর নোবেল ভাইয়ের সম্পর্কে তো কি বলবো, ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে পরিচয়। ভাই দীর্ঘদিন পেঁপে চাষ করতেছে, কিন্তু অপসি জাত মানে দেশাল যেটা। এবার উনি পেঁপের খোঁজ করতে গেছে দোকানে, যা আমার সঙ্গে পরিচয়। নোবেল ভাই ঠিক আছে তো নাকি? আমি বললাম ভাই দীর্ঘদিন যখন এই অপসি জাতের পেঁপে চাষ করতেছেন, তো এবার হাইব্রিড জাতের পেঁপেটা চাষ করে দেখেন কেমন হয়। তো ভাই বললো তাহলে কি আমি বীজ নেই? তো আমি বললাম ভাই বীজ নার্সারিতে চারা নেন, চারাটা